এদিকে জুমার পরে সুখবর পেলেন শেখ হাসিনা। আওয়ামী লীগ ফিরলে পালাতে হবে এনসিপির নেতাদের। পাল্টে গেল রাজনীতির খেলা। তবে কি এনসিপির দিন শেষ? তাদের পায়ের তলার মাটি আজ মারাত্মকভাবে নড়বড়ে। এখনই যদি এনসিপির এই হাল হয়, তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশে ফেরেন, তবে কি হবে? হবিগঞ্জের হামলা তো কেবল একটা টেইলার মাত্র। শেখ হাসিনা ফিরলে বা আওয়ামী লীগ ঘুরে দাঁড়ালে নেত্রী বলেছে আর ক্ষমা করা যাবে না। কোরআনের উদাহরণ নেত্রী দিয়েছেন, কোরআনে উল্লেখ রয়েছে সমানের সমান, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, মাথার বদলে মাথা। আর ক্ষমার চোখে দেখা যাবে না। অনেক ক্ষমা করা হয়েছে, পিঠ পেতে অনেক মার খেয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা, আর না। শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে যে প্রত্যাবর্তনটি ঘটবে শেখ হাসিনার, সে প্রত্যাবর্তনকে ইউরোপের 4টি দেশ এবং এশিয়ার 4টি দেশ সমর্থন জানিয়েছে। সার্জিও বর্গ কি বার্তা নিয়ে এসেছেন সেটি নয়, আসল প্রশ্ন হলো তিনি কার জন্য বার্তা নিয়ে এসেছেন। শুধু তারেক রহমানের জন্য, সেনাবাহিনীর জন্য, জামায়াতের জন্য, এনসিপির জন্য, নাকি দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার জন্য কোনো পরোক্ষ বার্তা এতে রয়েছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। তবে কি সত্যিই ফুরিয়ে আসছে এনসিপির রাজনৈতিক সময়? আজ যদি সত্যি এই অবস্থা হয়, তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে কি হবে এনসিপি নেতাদের? 1 বছর আগের কথা, উত্তাল গোপালগঞ্জ, চারদিকে বারুদের গন্ধ, জীবন বাঁচাতে মরিয়া এনসিপির নেতারা। ঠিক সেই মুহূর্তে ত্রাতা হয়ে আবির্ভূত হয় বাংলাদেশ সেনাবাহিনী। এপিসি অর্থাৎ সাজোয়া যান দিয়ে নিরাপদে উদ্ধার করা হয় এনসিপির কেন্দ্রীয় নেতাদের। কিন্তু 1 বছর ঘুরতেই দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেল। মঙ্গলবার হবিগঞ্জে যখন এনসিপি নেতাদের ওপর হামলা হলো, গাড়ি ভাঙচুর করা হলো, কোথায় ছিল সেই সেনাবাহিনী? কেন এগিয়ে এলো না সাজোয়া যান? এই 1 বছরের ব্যবধানে কি এমন ঘটে গেল ক্ষমতার অন্দরে? তবে কি সত্যিই ফুরিয়ে আসছে এনসিপির রাজনৈতিক সময়? আজ যদি সত্যি এই অবস্থা হয়, তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে কি হবে এনসিপি নেতাদের? 2025 সালের 16 জুলাই বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জে এনসিপি সমাবেশ ডাকে। সেখানে স্থানীয় মানুষের উপস্থিতি ছিল না। বেশিরভাগই ছিল এনসিপির নিজস্ব নেতাকর্মী, সাংবাদিক এবং নিরাপত্তার দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। সমাবেশ শেষ হতেই একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে ঘেরাও করে এনসিপি নেতাদের। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন ঢাকায় কেন্দ্রীয় পুলিশ কন্ট্রোল রুম থেকে পুরো পরিস্থিতি তদারকি করছিলেন তৎকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সেনাবাহিনী সরাসরি এপিসি অর্থাৎ সাজোয়া যান নিয়ে মাঠে নামেন। নাহিদ ইসলাম, আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সাজ্জিদ আলম সহ এনসিপির নেতাদের উদ্ধার করে ঢাকায় নিয়ে আসা হয়। তবে গল্প এখানেই শেষ হয়নি। এরপরই শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। গোপালগঞ্জের প্রতিবাদী মানুষের ওপর গুলি চলে। এতে দীপ্ত সাহা, রমজান কাজী, সোহেল রানা, ইমন তালুকদার, রমজান মুন্সি নিহত হয়। নিহত সবাই ছিল সাধারণ মানুষ। কারফিউ দিয়ে বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে বহু মানুষকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এরপর থেকে 16 জুলাইকে গোপালগঞ্জ গণহত্যা দিবস হিসেবে পালন করে আওয়ামী লীগ। এবার আসা যাক 2026 সালের 28 জুলাইয়ের হবিগঞ্জের ঘটনায়। এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সেখানে তৈরি হয় তুমুল উত্তেজনা। স্থানীয় বিএনপি, ছাত্রদল ও সাধারণ মানুষ এনসিপির ওপর হামলা চালায়। এবার আর শুধু ধাওয়া পাল্টা ধাওয়া ছিল না, সরাসরি হামলায় আহত হন সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি সহ আরও কয়েকজন। এনসিপির একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হবিগঞ্জ শহরে জারি করা হয় 144 ধারা। পরদিন সেখানে যাওয়ার সময় পুলিশের সাথে নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। তবে এখানে কোনো সেনা সাজোয়া যান বা এপিসি এনে নেতাদের উদ্ধার করা হয়নি, কিংবা হামলাকারীদের লক্ষ্য করে গোপালগঞ্জের মতো নির্বিচারে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি। প্রশ্ন হলো, 1 বছরের ব্যবধানে সেনাবাহিনীর এই ভূমিকায় এত আকাশ পাতাল তফাৎ কেন? কেন গোপালগঞ্জে এপিসি গেল, গুলি চলল, কিন্তু হবিগঞ্জে কিছু হলো না? বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে 3টি প্রধান কারণ। প্রথম কারণ, রাজনৈতিক গুরুত্ব। গোপালগঞ্জের ঘটনা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার একেবারে শুরুর দিকে। তখন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে রাষ্ট্র সরাসরি তার সর্বশক্তি প্রয়োগ করেছিল। এনসিপি তখন ডক্টর ইউনূসের চোখের মণি।
তাই গুলি চালাতে কিংবা সাজোয়া যান নামাতে 1 সেকেন্ডও দেরি করেননি প্রশাসন। দ্বিতীয় কারণ, এনসিপির জনপ্রিয়তার পতন। 24শে 5 আগস্ট যে সাধারণ গণ অভ্যুত্থান ছিল না, এটি ছিল ষড়যন্ত্র, মানুষ তা বুঝতে পেরেছে। তাই এনসিপির নেতাদের এখন ঘৃণার চোখে দেখছে সাধারণ মানুষ। এনসিপিকে মানুষ একসময় পরিবর্তনের প্রতীক ভেবেছিল। ক্ষমতার কাছাকাছি গিয়ে তাদের অনেক নেতার বিতর্কিত কর্মকাণ্ড সেই জনপ্রিয়তায় বড় ধাক্কা দিয়েছে। তৃতীয় কারণ, ক্ষমতার ভারসাম্য ও সেনাবাহিনীর অবস্থান। সেনাবাহিনী সবসময় একটি পেশাদার প্রতিষ্ঠান হিসেবে মাঠের বাস্তবতাকে মূল্যায়ন করে। হবিগঞ্জে যখন হামলা হয় তখন স্থানীয় জনরোষ এবং মাঠের রাজনৈতিক সমীকরণ ছিল সম্পূর্ণ আলাদা। সেনাবাহিনী বুঝতে পেরেছিল এটি কেবল একটি বিচ্ছিন্ন রাজনৈতিক সংঘর্ষ নয়, বরং সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ। সেখানে অতিরিক্ত শক্তি প্রয়োগ করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারত। এখন প্রশ্ন উঠেছে, তবে কি এনসিপির দিন শেষ? যে দলটির জন্ম হয়েছিল এক নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে, তারুণ্যের অপ্রতিরোধ্য স্রোত নিয়ে, আজ সেই দলের নেতাদেরকে কেন সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে? এনসিপির সবচেয়ে বড় ভুল ছিল মাঠের রাজনীতি জামাতের সঙ্গী হওয়া এবং দুর্নীতিতে জড়িয়ে পড়া। সাধারণ মানুষের পালস বুঝতে তারা ব্যর্থ হয়েছে। যে তারুণ্য তাদের শক্তির উৎস ছিল, সেই তারুণ্যের একটি অংশ আজ ক্ষোভে ফুঁসছে। হবিগঞ্জের হামলা কোনো সাধারণ হামলা নয়, এটি আসলে জনরোষের একটি ছোট ট্রেইলার মাত্র। জনগণ যখন দেখে ক্ষমতার পালাবদল হলেও তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, তখন তারা আর কোনো রাজনৈতিক দলকে ছাড় দেয় না। এনসিপি আজ ঠিক সেই জায়গাতেই এসে দাঁড়িয়েছে। তাদের পায়ের তলার মাটি আজ মারাত্মকভাবে নড়বড়ে। এখনই যদি এনসিপির এই হাল হয়, তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশে ফেরেন, তবে কি হবে? ভাবুন তো একবার, যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে এনসিপি এবং তাদের সহযোগীরা দিনরাত এক করে দিয়েছিল, সেই দলটির প্রধান বা নেতাকর্মীরা যদি যে কোনো উপায়ে দেশে ফেরেন, তবে এই এনসিপির রাজনৈতিক অস্তিত্ব কি টিকবে? আওয়ামী লীগের সাধারণ কর্মীদের ভেতরে যে তীব্র ক্ষোভ এবং প্রতিশোধের আগুন জ্বলছে, তার প্রথম লক্ষ্যবস্তু হবে এই নতুন রাজনৈতিক শক্তিগুলো। গত 1 বছরে এনসিপি বা তাদের সমমনা দলগুলো যেভাবে আওয়ামী লীগকে পুরোপুরি নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করেছে, তাতে আওয়ামী লীগ ফিরে এলে তারা যে বিন্দুমাত্র ছাড় পাবে না, তা বলার অপেক্ষা রাখে না। যে পুলিশ বা প্রশাসন আজ এনসিপিকে প্রোটোকল দেয়, তারাও জানে জুলাই আন্দোলনের নামে নির্বিচারে পুলিশ সহ সরকারি কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। হাজার হাজার কর্মকর্তা কর্মচারী চাকরি গেছে। কাল যদি ক্ষমতার পালাবদল হয়, তবে তারা এক মুহূর্তের জন্যও এনসিপির নেতাদের রক্ষা করতে এগিয়ে আসবে না। হবিগঞ্জের হামলা তো কেবল একটা ট্রেইলার মাত্র। শেখ হাসিনা ফিরলে বা আওয়ামী লীগ ঘুরে দাঁড়ালে এনসিপি সহ তাদের জোটসঙ্গী রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব থাকবে কিনা সন্দেহ। ইতিহাস বড়ই নির্মম। ক্ষমতা আজ আছে তো কাল নেই। গোপালগঞ্জের সাজোয়া যান থেকে শুরু করে হবিগঞ্জের ভাঙা গাড়ি, এই দুইয়ের ব্যবধান আমাদের শিখিয়ে দেয় যে ক্ষমতার অহংকার টিকসই নয়। জনগণের মন জয় করতে না পারলে কেউ আপনাকে শেষ রক্ষা করতে পারবে না। আপনার কি মনে হয়, এনসিপির পতন কি আসন্ন? আর শেখ হাসিনা দেশে ফিরলে তাদের অবস্থা কি হবে? আগে বিএনপির যে সন্ত্রাসী আলতাফ চৌধুরী আমাদের আওয়ামী লীগের যে নেতার বাড়ি লুটপাট করেছে, ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ চালিয়েছে, সেই নেতা ও বেশ কিছু কর্মীর সাথে নেত্রী কথা বলেছেন। তাদের নেত্রীকে বলেছিল, নেত্রী আপনি তো ক্ষমা করে দেন। নেত্রী বলেছে আর ক্ষমা করা যাবে না। কোরআনের উদাহরণ নেত্রী দিয়েছেন। কোরআনে উল্লেখ রয়েছে সমানের সমান, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, মাথার বদলে মাথা, ঘরের বদলে ঘর। যে আমার ভাইকে হত্যা করেছে তার ভাই জীবন্ত থাকতে পারে না। যে আমার ভাইকে ঘর ছাড়া করেছে সে কখনো ঘরে থাকতে পারে না। যে আমাদের নেতা কর্মী স্বজনদেরকে ঘর ছাড়া করেছে তার স্বজনেরা ঘুরে ঘুমাইতে পারবে না, পারে না। ইনশাআল্লাহ সেইভাবে নিজেদের কাজ করতে হবে, সেইভাবে ওদেরকে প্রতিহত করতে হবে। আর ক্ষমার চোখে দেখা যাবে না। অনেক ক্ষমা করা হয়েছে, পিঠ পেতে অনেক মাইর খেয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। আর না, ইট মারলে তাকে পাটকেল মারতে হবে, প্রতিশোধ নিতে হবে। সাধারণ মানুষকে সাথে নিয়ে এই জুলুমবাজ, নির্যাতনকারী, অগ্নিসংযোগকারী, লুটপাটকারী অতি উৎসাহী হয়ে গত 2টা বছর ধরে যারা আওয়ামী লীগের নিরহ নেতা কর্মীদেরকে অত্যাচার নির্যাতন করতেছে, নির্যাতন করে যাচ্ছে, আত্মীয় আওয়ামী লীগ করে, সেই অপরাধও দেখা গেছে তাদেরকে নির্যাতন করে, তাদের বাড়িঘর পর্যন্ত লুটপাট করে, সম্পদ লুটপাট করে, দখলে নিয়ে যাচ্ছে। চাঁদাবাজি তো আছেই, সারা দেশব্যাপী মামলা বাণিজ্য আজকে আকাশ চুম্বিতে গিয়ে দাঁড়িয়েছে।
দিয়েছে। সুতরাং আর বসে থাকা যাবে না, ভয়াবহ ভাবে এর দাঁত ভাঙা জবাব আপনাদের দিতে হবে। কিছুদিন আগে বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র এক নেত্রীর সাথে আমার কথা হয়। কথার প্রসঙ্গে ওই নেত্রী আমাকে বললেন, দাদা ভাই, কথা প্রসঙ্গে নেত্রীকে বলেছি, মাননীয় নেত্রী আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। নেত্রী এই কথা শুনে বলেছে, এই কথা আর কখনো বলবা না, আমার জন্য জীবন দিতে হবে না, বরঞ্চ বলো দেশের জন্য, সার্বভৌমত্বের জন্য, আওয়ামী লীগের জন্য জীবন কেড়ে নিবা, জীবন নিতে হবে। সেইভাবে নিজেদেরকে প্রস্তুত থাকতে হবে, প্রস্তুতি করতে হবে এবং সেই কাজ ধারাবাহিকভাবে অব্যাহত রাখতে হবে। মনে রাখবেন ভাইয়ের আমার, আগামীতে আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, নেতার খাতায় নাম লেখাবেন, নেতৃত্ব দিবেন, এমন চিন্তা ভাবনা করতেছেন, আপনাকে কিন্তু সেই নেতৃত্বের স্থানে যেতে হলে, পদ পদবি নিতে হইলে আপনার সর্বোচ্চ নেতা বা আপনার যে নেতা আপনাকে সেই পদ পদবি দিবেন, তিনি হয়তো আপনাকে প্রশ্ন করবেন। এই প্রশ্নের সম্মুখীন আপনি হবেন যে গত 2 বছরে এই জুলুমবাজ, এই ডেভিল ইনহুস, জুলাই জঙ্গি, যে সকল বিএনপির সন্ত্রাসীরা আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘরে লুটপাট করেছিল, তাদের বিষয়ে তুমি কি কি দাঁত ভাঙা জবাব দিয়েছো? কয়টা ঘর তুমিও কাটতে পেরেছো? বিএনপির যে সকল সন্ত্রাসীরা, জুলাইয়ের যে সকল সন্ত্রাসীরা, জামাতের যে সকল সন্ত্রাসীরা, স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা, বিহারীর বাচ্চারা আমাদের ভাইদের হাত কেড়ে নিয়েছে, চোখ কেড়ে নিয়েছে, পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করেছে, বাড়িঘর লুটপাট করেছে, তাদের এই বিষয়ে তুমি কি কি পদক্ষেপ নিয়েছো? কয়টা কাজ করেছো? গেরিলা কায়দায় কতজনের অক্সিজেন একেবারে সারা জীবনের জন্য বন্ধ করে দিতে পেরেছো? কতজনকে লাইফ টাইমে পঙ্গুতে ভর্তির ব্যবস্থা করে দিয়েছো? কতজনকে লাইফ টাইমের জন্য একেবারে হুইল চেয়ারের ব্যবস্থা করতে পেরেছো? এই প্রশ্নের সম্মুখীন কিন্তু আপনি হতে পারেন। সুতরাং সেইভাবে ধারাবাহিকভাবে কাজ করতে হবে, আর মার খাওয়া যাবে না। সাধারণ জনগণকে সাথে নিয়ে এই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ করে তুলতে হবে। নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করে একত্রিত হয়ে এই মুহূর্তে যারা অতি উৎসাহী যে সকল সন্ত্রাসীরা রয়েছে, গেরিলা কায়দায় ওদের চ্যাপ্টার ক্লোজের মিশন অবশ্যই শুরু করতে হবে। সেই চ্যাপ্টারে আপনাদের হাত দিতে হবে ভাইরা আমার। আর ডিসেম্বর থেকে তো মহাপ্রলয় শুরু হবে ইনশাআল্লাহ। নভেম্বর হবে শুধু হেডলাইন, আর ডিসেম্বর হবে ডেডলাইন। ডিসেম্বর থেকে সারা বাংলাদেশ শুধু আওয়ামী লীগের জয়গান। সারা দেশের 9 কোটি আওয়ামী লীগের কর্মী সমর্থক নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারা শুধু জয়ের ধ্বনি দিবেন। সারা দেশব্যাপী টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যতগুলো গ্রাম আছে, যতগুলো ওয়ার্ড আছে, জুলাই জঙ্গি সন্ত্রাসী রাজাকারের বাচ্চা, বিহারীর বাচ্চা যেখানে যে অবস্থায় আছে, যেখানেই লুকাইয়া থাকুক না কেন, যদি 1000 গজ মাটির নিচেও থাকে, সেখান থেকে খুঁজে টেনে বের করে একেবারে সারা জীবনের জন্য চিরনিদ্রায় শায়িত করতে হবে। মনে রাখবেন, পিতা মুজিব বলেছিল, স্বাধীনতা আদায় করার চেয়ে রক্ষা করা কঠিন। তৎকালীন সময় তারা ভুল করেছিল, স্বাধীনতা বিরোধীদের বাঁচিয়ে রেখে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে, একটি সুস্থ বাংলাদেশের কথা চিন্তা করে আমরা আর কখনো ওই ভুল করব না। রাজাকারের সর্বশেষ প্রজন্ম থেকে প্রজন্ম, নাতির ঘরের পুতির ঘরের সাথেও যদি থাকে, একেবারে নিশ্চিহ্ন করে দেবো ইনশাআল্লাহ। বাংলাদেশ শুধু হবে বাঙালিদের জন্য। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করানোর রেশ এখনো কাটেনি। এরই মধ্যে ঢাকায় এসে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। প্রশ্ন হলো, গর কি শুধুই বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব আরো গভীর করার কিছু কূটনৈতিক বাক্য শোনাতে আসছেন, নাকি তার ব্রিফকেসে রয়েছে তারেক রহমান সরকারের জন্য ওয়াশিংটনের কঠিন কোনো বার্তা? সার্জিও গর দায়িত্ব নেওয়ার পর দক্ষিণ এবং মধ্য এশিয়ার প্রায় সব গুরুত্বপূর্ণ দেশে গেছেন, কিন্তু বাংলাদেশে আসেননি। বাংলাদেশ কি তখন যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ ছিল না? অবশ্যই ছিল। বরং 2024 সালে শেখ হাসিনা সরকার উৎখাতের পর বাংলাদেশে যে রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হয়েছে, তার অন্যতম প্রধান আন্তর্জাতিক সমর্থক বলুন, পেট্রোনাইজ বলুন, কিংবা পেছনের শক্তি বলুন, তা হলো যুক্তরাষ্ট্র। অবৈধ ইউনূস সরকারের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ছিল যে বাংলাদেশের নির্বাচন, সংবিধান, প্রশাসন, মানবাধিকার কিংবা রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্রশ্নেও যুক্তরাষ্ট্র কার্যত নীরব থেকেছে। কিন্তু পরিস্থিতি বদলে গেছে। ইউনূস সরকার বিদায় নিয়ে তারেক রহমানকে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেছে, তাও যুক্তরাষ্ট্রের সহযোগিতায়, যুক্তরাষ্ট্রের নির্দেশে বলতে পারেন। আর ক্ষমতায় বসেই তারেক রহমান এমন কিছু পদক্ষেপ নিয়েছেন যা ওয়াশিংটনকে নতুন করে বাংলাদেশের দিকে তাকাতে বাধ্য করেছে। সবচেয়ে বড় ঘটনাটি তারেক রহমানের বেইজিং সফর। এই সফরে চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা, অবকাঠামো, প্রতিরক্ষা, সমুদ্র বন্দর এবং আঞ্চলিক যোগাযোগ নিয়ে যে আলোচনা হয়েছে, তা নিছক দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয় নয়। মংলা বন্দরের আধুনিকীকরণে চীনের সংশ্লিষ্টতা, চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের আলোচনা এবং চীনা অস্ত্র কেনার সম্ভাবনা যুক্তরাষ্ট্র এবং ভারতের কাছে একই সঙ্গে উদ্বেগের বিষয়। কারণ বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। বঙ্গোপসাগরের তীরে বাংলাদেশের অবস্থান এমন এক জায়গায় যেখান থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চল, মিয়ানমার, বঙ্গোপসাগরের সমুদ্রপথ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বারকে প্রভাবিত করা যায়।
ফলে বাংলাদেশের বন্দর, প্রতিরক্ষা ব্যবস্থা এবং যোগাযোগ অবকাঠামোয় চীনের প্রবেশকে ওয়াশিংটন শুধু ব্যবসায়ী হিসেবে দেখবে এমনটি ভাববার কোনো কারণ নেই। সার্জিও গরের সফরের প্রথম বার্তাটি তাই সম্ভবত খুব পরিষ্কার। তারেক রহমান সরকারকে ঠিক করতে হবে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাবে এবং বাংলাদেশ কি করবে। বাংলাদেশ কি চীনের অর্থনৈতিক এবং সামরিক বলয়ের দিকে অগ্রসর হবে, নাকি যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলের ভেতরে থাকবে? ভারতকে বাদ দিয়ে কি বাংলাদেশ চীন এবং পাকিস্তানের সঙ্গে নতুন নিরাপত্তা সম্পর্ক তৈরি করবে, নাকি তুরস্ককে বাংলাদেশে ঘাঁটি গাড়ার সুযোগ দেবে, নাকি সব পক্ষের সঙ্গে ভারসাম্য রেখে চলবে? তারেক রহমান হয়তো ভাবছেন তিনি একই সঙ্গে চীন, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, তুরস্ক এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক রেখে সবাইকে খুশি করতে পারবেন। শেখ হাসিনা যেটি চেষ্টা করেছিলেন। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে সবাইকে খুশি রাখার কৌশল বেশি দিন চলে না, সেটা শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন। বিশেষ করে যখন দুই পরাশক্তির প্রতিযোগিতা বাংলাদেশের বন্দর, সামরিক সরঞ্জাম, সমুদ্রপথ এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ পর্যন্ত পৌঁছে যায়। গড়ের দ্বিতীয় বার্তাটি হতে পারে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিয়ে। শেখ হাসিনা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা দেওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলে গেছে। এতদিন বিএনপি, জামায়াত এবং এনসিপির মধ্যে যে প্রকাশ্য বিরোধ দেখা যাচ্ছিল, শেখ হাসিনার ফেরার ঘোষণার পর তারা আবার একই রাজনৈতিক লাইনে দাঁড়িয়ে গেছে, কারণ তাদের প্রত্যেকের রাজনৈতিক অস্তিত্বই এখন আওয়ামী লীগ বিরোধিতার উপর নির্ভরশীল। একটি দলকে নিষিদ্ধ করে তার লাখ লাখ নেতাকর্মীকে মামলা দিয়ে জেলের ভেতর হত্যা করে হাজার হাজার মানুষকে কারাগারে রেখে এবং নেতৃত্বকে দেশ ছাড়া করে নির্বাচন করা যায়, কিন্তু সেই দলটির সামাজিক এবং রাজনৈতিক অস্তিত্ব তো মুছে ফেলা যায় না। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলগুলোর একটি। মুক্তিযুদ্ধ, রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দেশের সামাজিক কাঠামোর সঙ্গে দলটির আমূল সম্পর্ক রয়েছে। ফলে আওয়ামী লীগকে অনির্দিষ্টকাল রাজনীতির বাইরে রাখার চেষ্টা বাংলাদেশকে স্থিতিশীলতা দেবে না, বরং স্থায়ী সংঘাত তৈরি করে ফেলেছে ইতিমধ্যে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে ভালোবেসে রাজনীতিতে ফেরাতে চাইবে, বিষয়টি এমন নয়, কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক নয়, এটা আমরা সবাই জানি। প্রশ্ন তুলবেন আপনিও। পরাশক্তির রাজনীতিতে ভালোবাসা বলে তো আসলে কিছু নেই। যুক্তরাষ্ট্র দেখবে তার স্বার্থ কোথায়। যদি তারা মনে করে আওয়ামী লীগকে বাদ দেওয়ার কারণে বাংলাদেশ, চীন, ভারত এবং রাশিয়ার জন্য আরো বেশি উন্মুক্ত হয়ে যাচ্ছে, তাহলে ওয়াশিংটন তার অবস্থান বদলাতে এক মুহূর্ত দেরি করবে না, এবং সেটাই ঘটছে। কারণ শেখ হাসিনা এইসব দেশগুলোর সঙ্গে একটি দেয়া নেয়ার এবং একটি মাথা উঁচু করে যে কূটনীতি চলে সেটার সম্পর্ক বজায় রেখেছিলেন। কিন্তু তারেক রহমান তো মুচলেখা দিয়ে ক্ষমতায় এসেছেন, ফলে তার পক্ষে তো সেটা সম্ভব নয়। মার্কিন রাজনীতির একটি পুরনো নিয়ম হলো, কোনো মিত্র যদি কাজের উপযোগিতা হারায় তবে তাকে বদলে ফেলতে মার্কিন যুক্তরাষ্ট্র এক মুহূর্ত সময় নেয় না। অবৈধ ইউনূস সরকারকে ব্যবহার করে শেখ হাসিনাকে সরানো হয়েছে। ইউনূস সরকারের প্রয়োজন শেষ হলে তারেক রহমানকে ক্ষমতায় বসানো হয়েছে। এখন তারেক রহমান যদি ওয়াশিংটনের নির্ধারিত সীমার বাইরে বা ছকের বাইরে চলে যান, তাহলে তার বিকল্প নিয়েও তো আলোচনা শুরু হতে পারে। হয়ে গেছে ইতিমধ্যে, আপনি দেখতে পাচ্ছেন না? রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগকে এই বড় ছবির বাইরে আপনি দেখতে পারেন? আমি পারি না। তিনি প্রকাশ্যে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন, কিন্তু তার পদত্যাগের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিলেন, কয়েকদিনের মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হলো এবং তারপরই তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ উঠল। অর্থাৎ রাষ্ট্রপতিকে শুধু সরানো হয়নি, তাকে এমন অবস্থায় নেওয়া হচ্ছে যাতে ভবিষ্যতে তিনি স্বাধীনভাবে কোনো রাজনৈতিক বা সাংবিধানিক কোনো ভূমিকা রাখতে না পারেন। এখন নতুন রাষ্ট্রপতি কে হবেন সেটিও শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ সিদ্ধান্ত নয়, কারণ বাংলাদেশের রাষ্ট্রপতির পদটি নির্বাহী ক্ষমতার কেন্দ্র না হলেও সংকটের সময় তার যে সাংবিধানিক ভূমিকা গুরুত্বপূর্ণ তা তো 2024 সালে প্রমাণ হয়েছে। সেনাবাহিনী, সরকার, সংসদ এবং আদালতের মধ্যে বড় ধরনের সংঘাত তৈরি হলে বঙ্গভবনের অবস্থান নির্ধারক হয়ে উঠতে পারে, এবং সে পথে কি বাংলাদেশ যাচ্ছে না? আপনার মনে হচ্ছে না? সার্জিও গোর এমন এক সময় ঢাকায় আসছেন বা এসেছেন যখন বাংলাদেশের প্রশাসনে আবার ব্যাপক রদবদল চলছে। আওয়ামীপন্থী সন্দেহে কর্মকর্তা এবং শিক্ষকদের অপসারণের চেষ্টা চলছে এবং হচ্ছেও। আদালতের জামিনের পরও নতুন মামলায় গ্রেপ্তারের ঘটনা ঘটছে এবং সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সেটি আবার অনুমোদনও দিয়েছে। এবং মব সহিংসতা নিয়ন্ত্রণে সরকার যে চরমভাবে ব্যর্থ হয়ে উঠেছে তার প্রমাণ তো আপনি সর্বত্র দেখতে পাচ্ছেন। এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা? মোটেও নয়। এগুলো এমন একটি রাষ্ট্রের লক্ষণ যেখানে সরকার আইন দিয়ে নয়, রাজনৈতিক চাপ, ভয় এবং প্রতিশোধের মাধ্যমে কর্তৃত্ব ধরে রাখতে চাইছে। জুলাই সন্ত্রাসীদের মবকে রাষ্ট্রীয় শক্তির বিকল্প হিসাবে ব্যবহার করে যে ব্যবস্থা অবৈধ ইউনূস সরকার তৈরি করেছিল তারেক রহমানের সরকার, সেই ব্যবস্থাই উত্তরাধিকার সূত্রে পেয়েছে এবং বলবৎ রেখেছে। এখন প্রশ্ন হলো, সরকার এই মবকে নিয়ন্ত্রণ করছে নাকি মবই সরকারকে নিয়ন্ত্রণ করছে? যুক্তরাষ্ট্রের জন্য এখানে মানবাধিকার যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আসলে স্থিতিশীলতা। কারণ অস্থিতিশীল বাংলাদেশে চীন ঢুকে পড়বে, পাকিস্তান ঢুকে পড়বে, তুরস্ক ঢুকে বসে আছে, উগ্রবাদী শক্তি বাড়বে এবং বঙ্গোপসাগর নিরাপত্তা ঝুঁকিতে পড়বে, এবং ভারত যুক্তরাষ্ট্রের আঞ্চলিক হিসাব
এলোমেলো হয়ে যাবে। তাই গড় হয়তো তারেক রহমানকে বলবেন আওয়ামী লীগকে দমন করতে গিয়ে রাষ্ট্রকে ভেঙে ফেলবেন না, জামায়াতকে ব্যবহার করতে গিয়ে উগ্রবাদীদের হাতে প্রশাসন তুলে দেবেন না, চীনের কাছ থেকে বিনিয়োগ নিন কিন্তু বন্দর এবং প্রতিরক্ষা নিয়ন্ত্রণ দেবেন না, ভারতের সঙ্গে বিরোধ করুন কিন্তু সম্পর্ক পুরোপুরি ধ্বংস করবেন না, আর এমন কোনো রাজনৈতিক সংকট তৈরি করবেন না যাতে শেখ হাসিনার প্রত্যাবর্তন আরো বড় গণসমর্থন পেয়ে যায়। তারেক রহমান সরকারের সবচেয়ে বড় সমস্যা হলো তারা নিজেদের নির্বাচিত এবং স্বাধীন সরকার হিসেবে দেখতে চাইলেও বা দেখাতে চাইলেও তাদের ক্ষমতার ভিত্তিতে স্বাধীন নয়। মুচলেখা দিয়ে ক্ষমতায় বসা একটি সরকারের পক্ষে স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনা তো কোনোভাবেই সম্ভব নয়। এই সরকার অবৈধ ইউনূস সরকারের তৈরি রাজনৈতিক ব্যবস্থার উপর বসে আছে। সেনাবাহিনী, জুলাই সন্ত্রাসী, জামায়াত, বিদেশি শক্তি এবং প্রশাসনের একটি বড় অংশের সমঝোতার বাইরে তারেক রহমানের ক্ষমতার নিজস্ব ভিত্তি আসলে নেই। সার্জিও গরের সফর তাই সৌজন্য সফর মোটেও নয়, এটি মূলত বাংলাদেশের নতুন সরকারকে যাচাই করার সফর। ওয়াশিংটন দেখতে চাইছে বা দেখাতে চাইছে তারেক রহমান তাদের নিয়ন্ত্রণের ভেতরে আছেন নাকি বেইজিং এর দিকে সরে যাচ্ছেন সেটা নিশ্চিত করতে বা খুঁজতেও সার্জিও গোর ঢাকা এসেছেন। তিনি জামায়াত এবং এনসিপি কে সামলাতে পারবেন নাকি এদের হাতে জিম্মি হয়ে পড়বেন, মানে তারেক রহমানের কথা বলা হচ্ছে। তিনি শেখ হাসিনার প্রত্যাবর্তনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন নাকি দমন পীড়নের মাধ্যমে বাংলাদেশকে আরো বড় সংঘাতের দিকে ঠেলে দেবেন। সবচেয়ে বড় প্রশ্ন সার্জিও গর কি বার্তা নিয়ে এসেছেন সেটি নয়, আসল প্রশ্ন হলো তিনি কার জন্য বার্তা নিয়ে এসেছেন। শুধু তারেক রহমানের জন্য, সেনাবাহিনীর জন্য, জামায়াতের জন্য, এনসিপির জন্য নাকি দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার জন্য কোনো পরোক্ষ বার্তা এতে রয়েছে। গড়ের ঢাকা সফরের পর প্রকাশ্যে হয়তো বলা হবে যে বাণিজ্য, বিনিয়োগ, গণতন্ত্র, নিরাপত্তা, দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে, কিন্তু কূটনৈতিক ভাষার আড়ালে আসল কথাটি সম্ভবত হবে আরো কঠিন, আরো ভয়ঙ্কর। বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের খেলা আসলে শেষ হয়নি, শুধু খেলোয়াড় বদলে গেছে, বোর্ডটা বদলায়নি। সার্জিও গরের সফর শেষ হলে আবারও আপনাদের সামনে আসবো, মিলিয়ে দেখবেন সার্জিও গর আসলে কি করে গেছে। কিছু সূত্র মেলালে আপনারা বুঝতে পারবেন যে সার্জিও গর কেন এসেছিলেন, কি বার্তা দিয়ে গেলেন প্রেসিডেন্ট ট্রাম্প ঢাকাকে, তারেক রহমানকে, কি বার্তা আসলে